আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি বইয়ের চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে জীবনী শক্তি। এই অধ্যায়টিতে তিনটি টপিক নিয়ে আলোচনা করা আছে। একটি হচ্ছে এটিপি কি, এটিপি কিভাবে তৈরি হয়, এবং 2 নম্বরের টপিকটা হচ্ছে সালোক সংশ্লেষণ, 3 নম্বর টপিকটা হচ্ছে শ্বসন। এই তিনটি টপিক স্টুডেন্টদের কাছে অনেক কঠিন লাগে। কেন? কারণ এই টপিকগুলোতে বইয়ে খুব ভালো ব্যাখ্যা নেই, যার কারণে এই চ্যাপ্টারটি শিক্ষার্থীদের কাছে অনেক কঠিন লাগে। আজকে আমরা এই চ্যাপ্টারটিকে গুছিয়ে সহজভাবে পড়বো ইনশাল্লাহ। চলেন তাহলে শুরু করি। প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে জীবনী শক্তি কি। জীবনী শক্তিকে ইংলিশে বায়ো এনার্জেটিক্স বলা হয়। জীবনী শক্তি হচ্ছে যখন জীবদেহে গৃহীত বা জীবদেহের যে জৈব অণু আছে, জৈব অণুর মধ্যে আমি ধরে নিতে পারি যে গ্লুকোজ, গ্লুকোজ একটা জৈব অণু। এই গ্লুকোজের মধ্যে যে বন্ধনগুলো আছে, এই বন্ধনগুলো ভাঙলে কিছু শক্তি পাওয়া যাবে। এই শক্তি যখন আমরা জীবদেহের কাজে বা জীবদেহের কোষের কাজে ব্যবহৃত হয়, তখন সেই শক্তিটা, এই রাসায়নিক শক্তিকে বলা হয় জীবনী শক্তি। তো জীবনী শক্তি সম্পর্কে আশা করছি একটু হলেও আপনারা আইডিয়া পেয়েছেন। এবার আমরা পড়ব হচ্ছে এটিপি কি এবং এটিপি এর গঠনটা দেখব। এটিপি, এটিপি এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট জিনিসটা কি, এইটা বুঝতে হলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে নিউক্লিওটাইড সম্পর্কে। একটি নিউক্লিওটাইড তিনটি রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। একটি হচ্ছে পেন্টোজ সুগার, 2 নাম্বার হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষার, 3 নাম্বার হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে একটি নিউক্লিওটাইড তিনটি রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। একটি হচ্ছে পেন্টোজ সুগার, একটি হচ্ছে পেন্টোজ সুগার, 2 নাম্বার হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষার, নাইট্রোজেন ঘটিত ক্ষার, 3 নাম্বার হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। এবার আমরা এই তিনটি রাসায়নিক পদার্থের আলাদা আলাদা গঠন শিখব। এবার আসেন আমরা যেই জিনিসটার রাসায়নিক গঠন সম্পর্কে দেখব সেটি হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার কি? পেন্টোজ সুগার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটি শর্করা, যেটাকে রাইবোজ সুগার বলা হয়। তাহলে রাইবোজ সুগারের গঠন হচ্ছে কি, কয় কার্বন থাকবে রাইবোজ সুগারে? 5টি কার্বন থাকবে। কয় কার্বন থাকবে? 5 কার্বন। এবার আসেন আমরা পেন্টোজ সুগারের যে গঠনটা আছে সেটা দেখব। পেন্টোজ সুগারের গঠনে দেখা যায় একটি অক্সিজেন থাকে, যার এই হাতে একটি কার্বন থাকবে, এই হাতের সাথে আরেকটি কার্বন, এবার এই হাতের সাথে আরেকটি কার্বন, এই হাতের সাথে একটি কার্বন, এই কার্বনটাই অক্সিজেনের সাথে থাকবে। গঠনটা সুন্দর হয় না? আমি সুন্দর করে আঁকাচ্ছি। এই কার্বনের সাথে এইটা থাকবে, এরপরে এই কার্বন, এইটা 4 নাম্বার কার্বন, আর এইটা হচ্ছে 5 নাম্বার কার্বন। এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। তাহলে 1 নাম্বার কার্বন কোনটা?
এইটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এইটা 2, এটা 3, এটা 4, এটা 5। সবাই বুঝতে পারছেন আশা করতেছি। তাহলে এই যে আমরা 5টা কার্বন দেখলাম, এবার এই 5টা কার্বনের একটা কার্বনের 4টা হাত থাকে, একটা কার্বনের 4টা হাতে 4টা ভিন্ন রাসায়নিক পদার্থ মৌল যুক্ত হয়ে বন্ধন গঠন করে। তাহলে দেখেন এই কার্বনটা 1 নাম্বার কার্বনের 2টা হাত আছে, তার মানে 2টা হাত যুক্ত আছে, আরো 2টা হাত ফাঁকা আছে। এই 2টা হাতের এক হাতে বসবে হাইড্রোজেন, আর এক হাতে বসবে হাইড্রক্সিল মূলক OH। এই হাতে একটা হাইড্রোজেন, এই হাতে একটা OH, এই হাতে একটা হাইড্রোজেন, এই হাতে একটা OH। এই হাতের 3টা কার্বন, 3টা হাত যুক্ত আছে, একটা ফাঁকা আছে, এই একটা হাতে বসবে হাইড্রোজেন এবং এখানে H2OH। এইটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগারের গঠন। এবার আসেন, আমরা গত স্লাইডে কি করছি, এই পেন্টোজ সুগার সম্পর্কে জানলাম, পেন্টোজ সুগার সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা নাইট্রোজেন ঘটিত ক্ষার। এখন নাইট্রোজেন ঘটিত ক্ষার যেটা আছে, এই নাইট্রোজেন ঘটিত ক্ষার আবার 2 ধরনের। এই নাইট্রোজেন ঘটিত ক্ষার 2 ধরনের, একটা হচ্ছে পিউরিন, আরেকটা হচ্ছে পাইরিমিডিন। এই পিউরিন ক্ষারটা, পিউরিন নাইট্রোজেন ঘটিত ক্ষারের মধ্যে আছে অ্যাডিনিন এবং গুয়ানিন, আর পাইরিমিডিনের মধ্যে আছে থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিল। থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিল। ইউরাসিল 3টা হচ্ছে পাইরিমিডিন আর 2টা হচ্ছে অ্যাডিনিন। দেখেন এটিপি এর যে গঠনটা আছে, এই গঠনের মধ্যে বলেন তো কোন নাইট্রোজেন ঘটিত ক্ষার আছে? অ্যাডিনোসিন, তার মানে এখানে থাকবে অ্যাডিনিন। তাইলে আমাদের কি এগুলা দেখার দরকার আছে? না, আমরা শুধু নাইট্রোজেন ঘটিত ক্ষারের মধ্যে অ্যাডিনিনের গঠনটা দেখব। এবার আসেন আমরা অ্যাডিনিনের গঠনটা দেখব। কার গঠন? অ্যাডেনিন। অ্যাডেনিনের গঠনটা কিরকম হবে? অ্যাডেনিন, এবং মনে রাখবেন এই পিউরিন এবং পাইরিমিডিন, পিউরিনটা, এই পিউরিনের যে ইটা আছে, পিউরিনটা 2 চক্র বিশিষ্ট, 2টি চক্র থাকে। কয়টি চক্র? 2টি চক্র থাকে। আর এটাতে 1টি চক্র, 1 চক্র বিশিষ্ট, 1 চক্র বা বলয়। আচ্ছা, আপনারা সবাই জানেন যে বেনজিনের গঠন তো সবাই আশা করি জানেন, যারা এসএসসি তে পড়তেছেন। বেনজিনের গঠনটা কিরকম ছিল? এটা একটা বেনজিন। এই বেনজিনের বলয় কয়টা বলেন তো? বেনজিনের বলয় হচ্ছে একটা। তাহলে বেনজিনের এইগুলা কি বলয় বলা হয় বা চক্র? এটার সাথে যদি আরেকটা যৌগ যুক্ত করতাম তাইলে হচ্ছে এটা হচ্ছে 2টা চক্র। এটা কয়টা চক্র? 2টা। এর আগের যেটা ছিল এটা ছিল, এটা কয় চক্র? 1 চক্র। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি যে 1 চক্র এবং 2 চক্র কি। এবার আসেন আমরা অ্যাডিনিনের গঠনটা দেখব। অ্যাডিনিনের গঠনে যে এটা থাকবে সেটা হচ্ছে 2টা চক্র থাকবে। এখানে একটা কার্বন থাকবে, ডাবল বন্ড, এরপরে এখানে একটা নাইট্রোজেন থাকবে, এখানে CH, এখানে N CH। এবার এখানে এই কার্বনে একটি অ্যামিন মূলক থাকবে, এই মূলকটার নাম হচ্ছে অ্যামিন মূলক। এরপর এখানে একটা নাইট্রোজেন, এখানে হচ্ছে CH, আর এইখানে এই হাইড্রোজেনটা হবে না, এই কার্বনের সাথে আরেকটি NH থাকবে। দেখেন একটি কার্বনে বলছিলাম কয়টা হাত থাকে? কার্বনে থাকে হচ্ছে
4টা হাত, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের যোজনী 3 এবং 5 হয়। তাহলে নাইট্রোজেনের 3 হয়, যোজনী 3, তাহলে নাইট্রোজেনের হাত কয়টা হবে? 3টা। দেখেন, তাহলে এখানে নাইট্রোজেন যেহেতু আছে, তাহলে প্রত্যেকটা নাইট্রোজেন 3টা হাত ফিল আপ হবে, আর কার্বনে 4টা হাত করে ফিল আপ হবে। তাহলে দেখেন, দেখেন এই যে নাইট্রোজেনের হাত কয়টা? এখানে একটা আছে, আর 2 হাইড্রোজেনের সাথে 2টা আছে। নাইট্রোজেনের 3টা হাত ফিল আপ। দেখেন এই কার্বনের এখানে একটা আছে, এখানে 2টা আছে, এখানে একটা আছে, তার মানে এই কার্বনের 4টা ফিল আপ। এই কার্বনের এই হাত, এই হাত, এই হাত, এই হাত, 4টা ফিল আপ। এবার দেখেন নাইট্রোজেনের এই একটা বন্ধন, এই 2টা বন্ধন ফিল আপ 3টা। এবার আসেন এইটা দেখেন, এইটা একটা, এটা এই কার্বনের 3টা হাত এবং হাইড্রোজেনের সাথে একটা আছে, তাহলে 4টা হাত ফিল আপ। এবার আসেন নাইট্রোজেন, এই যে নাইট্রোজেনের এই বন্ধন এবং হাইড্রোজেনের সাথে একটা বন্ধন আছে, 3টা হাত ফিল আপ। এবারে দেখেন প্রত্যেকটা কার্বন এবং নাইট্রোজেনের 3টা করে হাত ফিল আপ হয়। আবার এইটার গঠনটা, এই যৌগটা যে আমি গঠনটা লিখলাম, এটা কিসের গঠন? অ্যাডেনিন নাইট্রোজেন ঘটিত ক্ষার। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের গঠন। আমি বলছিলাম যে তিনটি রাসায়নিক পদার্থ নিয়ে একটা নিউক্লিওটাইড গঠিত। ফসফরিক অ্যাসিডটা এখন আমরা শিখি নাই। এবার আসেন আমরা ফসফরিক অ্যাসিডটা সম্পর্কে শিখব। কিসের গঠন? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের আপনারা কি আণবিক সংকেত জানেন? ফসফরিক অ্যাসিডের CH3PO4 এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের আণবিক সংকেত। এবার যদি এটা গঠনটা দেখি, ফসফরাসের, মনে রাখবেন ফসফরাসের 2টা যোজনী হয়, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। তাহলে এখানে ফসফরাসের হাত হবে 5টা। তাহলে ফসফরাসের হাত যদি 5টা হয়, অক্সিজেন আছে 4টা, তাহলে এই দেখেন 3টা হাতে বসবে OH, 3টা হাতে বসবে OH, আর এখানে 2টা বন্ধন হবে হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের গঠন। এখন এই ফসফরিক অ্যাসিডটা এই 3টা রাসায়নিক পদার্থ কিভাবে যুক্ত হয়ে একটা নিউক্লিওটাইড গঠন করে সেটা আমরা দেখব। তাহলে এর আগের স্লাইডে দেখছি হচ্ছে পেন্টোজ সুগারের গঠন, এরপরে এইটাতে দেখলাম হচ্ছে অ্যাডেনিনের গঠন, এবার আসবো আমরা দেখলাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। এবার এই ফসফরিক অ্যাসিড, পেন্টোজ সুগার এবং অ্যাডেনিন কিভাবে যুক্ত হয়ে একটা এটিপি গঠন করে সেটা আমরা দেখব। আচ্ছা, এখন একটি অ্যাডেনিন এবং পেন্টোজ সুগার, PS দিলাম, পেন্টোজ সুগার, এই ফসফরিক অ্যাডেনিন এবং পেন্টোজ সুগার ফসফরিক অ্যাসিড যুক্ত না হওয়ার আগে এই 2টা যুক্ত হয়ে যে গঠনটা তৈরি করে সেটার নাম হচ্ছে অ্যাডিনোসিন। এইটাকে বলা হয় নিউক্লিওসাইড। কি বলে? নিউক্লিওসাইড। তার মানে একটি পেন্টোজ সুগার এবং অ্যাডেনিন নাইট্রোজেন ঘটিত ক্ষার যুক্ত হয়ে যে নিউক্লিওসাইড গঠন করে, কি বললাম নাম? নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইড, একটি নিউক্লিওসাইডের সাথে যখন আবার ফসফরিক অ্যাসিড যুক্ত হবে, একটি ফসফরিক অ্যাসিড যখন একটি নিউক্লিওসাইডের সাথে একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হবে, তখন যে যৌগটা হবে সেটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে কি বললাম ভাইয়ারা, যে একটি অ্যাডিনিন একটি নাইট্রোজেন ঘটিত ক্ষার এবং পেন্টোজ সুগার, এই 2টা যুক্ত হইলে তখন এইটা যেটা গঠন করে সেটার নাম কি? অ্যাডিনোসিন। আর এই অ্যাডিনোসিন একটি হচ্ছে নিউক্লিওসাইড। কি নাম? নিউক্লিওসাইড। এবার এই নিউক্লিওসাইড যদি একটি ফসফরিক অ্যাসিডের সাথে যুক্ত হয় তখন তাকে বলা হবে নিউক্লিওটাইড। এবার আসেন আমরা যুক্ত হইলে কি গঠন হবে, কি তৈরি করবে সেটা দেখব।
এবার আসে আমরা একটি পেন্টোজ সুগার আগে গঠন করি, আঁকায় নেই। এখানে একটা এইচ ছিল, এখানে একটা ওএইচ ছিল, এখানে একটা এইচ ছিল, এখানে ওএইচ ছিল, এখানে একটা এইচ ছিল, এখানে একটা ওএইচ ছিল, এখানে একটা এইচ ছিল, আর এটা হচ্ছে H2OH। আচ্ছা, এটা হচ্ছে পেন্টোজ সুগার ছিল। এবার বলেন তো এর যে গঠনটা আছে, এই ওএইচটা আমি একটু উপরে লিখবো, ওএইচটা একটু উপরে লিখবো, হাইড্রোজেনটা নিচে লিখবো। এটা হচ্ছে OH আর এটা হচ্ছে H। লেখার কারণ আছে, বলতেছি। আচ্ছা, এবার বলেন তো আমরা যে এই যে গঠনটা দেখছিলাম, এখানে এই হাইড্রোজেনটাকে যদি আমি একটু বন্ধনের আকারেই লিখি তাহলে কি হবে বলেন তো? এখানে একটা বন্ধন হবে, এখানে একটা বন্ধন হবে, বন্ধন হয়ে এটাই তো গঠন, তাই কিনা? এটাই। এবার আসেন বলেন তো ওই নাইট্রোজেনের যে এইচটা ছিল এটার সাথে যদি আমি এই ওএইচটা বাদ দিয়ে দেই তাহলে কি হবে? এটার সাথে ওই নাইট্রোজেনের এইচটা যুক্ত হইল, যুক্ত হয়ে এটা কি গঠন করবে বলেন তো? পানি গঠন করবে কিনা? এই পানিটা গঠন করে বের হয়ে যাবে, পানিটা গঠন করে বের হয়ে যাবে। তাহলে বের হয়ে গেলে এটা আমি একটু মুছে দিলাম, তাহলে এইটুকু অংশ কি হয়ে যাবে? পানিটা বের হয়ে যাবে, তাই কিনা? তো আমি এখানে জাস্ট খালি এভাবে পানিটা লিখে রাখলাম যে পানিটা বের হয়ে গেছে। পানিটা বের হয়ে গেলে এখানে নাইট্রোজেন হবে, তাই কিনা? এখানে নাইট্রোজেন হবে। তাহলে নাইট্রোজেনের সাথে কি ছিল? একটি হচ্ছে CH ছিল, এখানে এখানে ছিল কার্বন, এখানে ডাবল বন্ড, আবার নাইট্রোজেন, আবার কার্বন, কার্বনের এখানে ছিল ডাবল বন্ড, এখানে আরেকটা কার্বন ছিল, এইখানে একটা কার্বন ছিল, এইখানে নাইট্রোজেন ছিল, নাইট্রোজেনের সাথে এইখানে দুইটা বন্ধন ছিল, CH, এখানে একটা কার্বন ছিল। আমি একটু ভালো করে মুছে লিখলে এইটা ছিল হচ্ছে এখানে একটা কার্বন ছিল, কার্বনের এখানে তাহলে কি হবে? সরি, এখানে একটা নাইট্রোজেন ছিল, নাইট্রোজেনের এখানে ডাবল বন্ড। তাইলে দেখেন এই যে, এবং এখানে একটা অ্যামিন মূলক ছিল, অ্যামিন মূলক, এটার অ্যামিন মূলক বলে। তাহলে এই যে বন্ধনটা গঠন হইল, এই যে গঠনটা হইল, এই যে গঠনটা হইল, এই গঠনটা কি বলেন তো? এই গঠনটা হচ্ছে নিউক্লিওসাইড। এবং এই নিউক্লিওসাইডটার নাম কি? নিউক্লিওসাইডটার নাম হচ্ছে অ্যাডেনিন। এই নিউক্লিওসাইডটার নাম হচ্ছে অ্যাডেনিন। বুঝতে পারছি সবাই? আশা করছি বুঝতে পারছেন। এবার আসেন এই নিউক্লিওসাইডের সাথে যদি একটা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয়, ফসফরিক অ্যাসিড। এবার আসেন আমরা একটু ফসফরিক অ্যাসিডেরটা দেখে আসি। বলেন তো এই ফসফরিক অ্যাসিডের এইখানের এই যে OH-টা, এটাকে যদি আমি একটু বন্ধন দিয়ে লিখি তাহলে কি হবে? এখানে একটা H হবে, তাই কিনা? এই যে H-টা আছে এবং এটার যে এই হাতে বলেন তো এই কার্বনটাকে যদি ভেঙে লিখি, এই হাতের কার্বনটা H ছিলই, ধরে নিলাম এখানে H2 ছিল, এই OH-টা, এই যে OH, এই যে OH, এই যে OH, বলেন তো এই যে OH এর সাথে যদি ফসফরিক অ্যাসিডের এই হাইড্রোজেনটা যুক্ত হয়, OH এর সাথে যদি ফসফরিক অ্যাসিডের এই OH-টা কি হয়? যুক্ত হয়, তাইলে এখান থেকে কি হবে বলেন তো? এই যে আগের মতো কি কি বের হয়ে যাবে? পানি বের হবে না? এবং পানি বের হওয়ার পরে এখানে কি আসবে বলেন তো? অক্সিজেন। এই যে এটার অক্সিজেন, এটার অক্সিজেন, এই পার্টটুকু বাদ যাবে, বাদ যে শুধু এই বক্সের এই অংশটুকু হবে, তাই কি না?
তাহলে আসেন এবার আমরা এখানে OH, এখানে ছিল ফসফরাস, এখানে ছিল অক্সিজেন, এইখানে ছিল OH, এখানে একটা OH। এই যে গঠনটা দেখতেছেন, এই যে গঠনটা, এই গঠনটা একটা নিউক্লিওটাইড। এই গঠনটা একটা নিউক্লিওটাইড। কোন গঠনটা? এই যে এখান থেকে শুরু করে, সরি, এই যে এখান থেকে শুরু করে এই যে গঠনটা দেখতেছেন, আর একটু উপরে লিখতে হবে, এই যে গঠনটা দেখতেছেন, এই যে গঠনটা, এই যে গঠনটা, এই যে গঠনটা, এই গঠনটার নাম কি বলেন তো আমারে? এই গঠনটার নাম কি? এই গঠনটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। এই গঠনটার নাম কি? নিউক্লিওটাইড। এবং এই যে নিউক্লিওটাইড আছে, এই নিউক্লিওটাইডের একটা নাম আছে। নাম কি বলেন তো? নিউক্লিওসাইডটার নাম কি ছিল? অ্যাডিনোসিন। নিউক্লিওটাইডটার কি নাম ছিল? নিউক্লিওটাইডটার কি নাম ছিল? অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সাথে কি যুক্ত হয়েছে? কয়টা ফসফেট? একটা। একটা যুক্ত হলে এটাকে মনো বলে, একটা যুক্ত হলে এটারে মনো বলে। তাহলে অ্যাডিনোসিন কি হবে? মনোফসফেট। অ্যাডিনোসিন মনোফসফেট। নামটা হচ্ছে অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন মনোফসফেট। অ্যাডিনোসিন মনোফসফেট, এটাকে শর্ট ফর্মে বলা হয় AMP। শর্ট ফর্মে বলা হয় AMP। এটার যদি একটু কালার দিয়ে লিখি তাহলে বেটার হবে। তাহলে এটা একটু কালার চেঞ্জ করে লিখবো। তাহলে এইটার নাম হচ্ছে AMP, অ্যাডিনোসিন মনোফসফেট। এবার আসেন, এটিপি তো অ্যাডিনোসিন মনোফসফেট ছিল না, কয়টা ছিল? ট্রাইফসফেট। ডাই মানে দুইটা, ট্রাই মানে তিনটা। ডাই মানে দুইটা, ট্রাই মানে তিনটা। তার মানে ট্রাইফসফেট মানে কি? একটা হইলে মনোফসফেট হইছে, কিন্তু যখন ট্রাই হবে তিনটা, তার মানে তিনটা ফসফেট যুক্ত হবে। এবার আসেন, আমরা এই যে গঠনটা আছে, এই গঠনটার সাথে তিনটা ফসফেট যুক্ত করব, তখন সেই গঠনটা হবে এটিপি। এবার আসেন আবার একটু কষ্ট করে লিখি, কষ্ট করে একটু আঁকাই। অক্সিজেন, কার্বন, এখানে একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন। এই কার্বনে এখানে একটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন ছিল না, নাইট্রোজেন, এখানে OH ছিল, OH, হাইড্রোজেন, OH, হাইড্রোজেন, OH, এখানে ছিল হচ্ছে আরেকটা কার্বন যেখানে H2 ছিল। এই কার্বনের সাথে একটি O ছিল, তারপরে ফসফরাস, এখানে দুইটা ডাবল বন্ড অক্সিজেন, হাইড্রক্সিল। এইখানে কি ছিল বলেন তো? হাইড্রক্সিল। আমি এটা একটু ভেঙে লিখছি। এবার সে অ্যাডিনিনের গঠনটা একটু লিখি। CH, ডাবল বন্ড, নাইট্রোজেন, এখানে কার্বন, এখানে একটা কার্বন, এখানে ডাবল বন্ড, এখানে একটা নাইট্রোজেন, এইখানে একটা কার্বন, এখানে একটা নাইট্রোজেন, এইখানে একটা CH, এইখানে একটা হচ্ছে ডাবল বন্ড, নাইট্রোজেন, ডাবল বন্ড, NH2। NH2, এই কার্বনে ছিল NH2। এখানে একটু সুন্দর করে লেখা যাবে, এইখানে বন্ধনটা হবে NH2। এইটা হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। আমরা আগের চিত্রটাই, আগের গঠনটাই জাস্ট এই স্লাইডে একটু লিখছি। এবার আসেন আমরা এই ফসফেট গ্রুপের সাথে তাহলে কয়টা ফসফেট গ্রুপ যুক্ত করতে হবে? এখন একটা আছে, আরো তিনটা ফসফেট গ্রুপ যুক্ত করতে হবে। তাহলে আমরা যদি একটু ফসফেট গ্রুপটার স্লাইডে যাই, তাহলে এই যে কার্বনটা আছে, এই কার্বনটা বলছিলাম, এই হাইড্রোজেনটা, এই যে হাইড্রোজেনটা, তাহলে এই হাইড্রোজেনটা আমরা
কি করব, সরি, এই হাইড্রোজেনের সাথে এই যে OH গ্রুপটা আছে, OH গ্রুপের সাথে আরেকটা কি যুক্ত হবে, ওইটার হাইড্রোজেন হয়ে গেলে কি তৈরি হবে, পানি। এই পানিটা বের হয়ে গেলে এইটা চলে যাবে, তাহলে এই বন্ধনটাই কি হয়ে যাবে, চলে যাবে, বন্ধনটা পানি হিসেবে বের হয়ে যাবে। আমি শুধু এখানে একটু পানিটা লিখে রাখি, যে তাহলে বুঝতে সুবিধা হবে যে কি বের হয়ে গেছে, পানিটা বের হয়ে গেছে। তাহলে এখানে কি আসবে আবার, ওই যে ফসফরিক অ্যাসিডের, এই যে ফসফরিক অ্যাসিডের এই ওটা শুধু থাকবে, তাই না, এই ওটা থাকবে, বাকি এইচ এর সাথে ওই ফসফরিক অ্যাসিড আবার কি হয়ে যাবে, ওই হাইড্রোজেনের সাথে এই OH-টা বের হয়ে যাবে, তাহলে অক্সিজেন, এখানে একটা ফসফরাস, এখানে একটা অক্সিজেন, OH, এখানে একটা OH। এবার যে গঠনটা হইলো, এখানে কয়টা ফসফরিক অ্যাসিড আছে, দুইটা, তাহলে এই গঠনটার নাম হচ্ছে ADP। ফসফরিক অ্যাসিড দুইটা আছে, তার মানে এখানে এটাকে বলা হয় ADP। ADP এর ফুল ফর্ম কি, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট। এবার আসেন, আমরা তো ADP দেখবো না, আমরা দেখতেছি ATP এর গঠন। ATP এর গঠন, তাহলে এখান থেকে আবার এই OH-টা আবার এই ফসফরিক অ্যাসিডের হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করবে। বন্ধন গঠন করলে যে এটা হবে সেটা হচ্ছে এখান থেকে একটা পানি অণু বের হয়ে যাবে, এখান থেকে একটা পানি অণু বের হয়ে যাবে, বের হয়ে গেলে এখানে কি আসবে, অক্সিজেন, এরপরে ফসফরাস, একইভাবে সেম গঠন, OH, এইটা হচ্ছে OH। এবার যে গঠনটা পেলাম এটাই হচ্ছে ATP। ATP নাম হচ্ছে কি, অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, এটাই হচ্ছে ATP এর গঠন। তাহলে আমরা যদি আরেকটু সামারাইজ করি, তাইলে AMP কি ছিল, AMP কি ছিল, অ্যাডিনোসিন যে নিউক্লিওসাইড ছিল, অ্যাডিনোসিনের সাথে একটা, কয়টা, একটা অজৈব ফসফেট যুক্ত হয়েছে, কয়টা, একটা, এটা হচ্ছে AMP। এরপরে ADP কি পাইলাম, এই অ্যাডিনোসিনের সাথে কয়টা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে, দুইটা অজৈব ফসফেট যুক্ত হয়েছে। এরপরে ATP কি, অ্যাডিনোসিনের সাথে তিনটা অজৈব ফসফেট। দেখেন আমি একটু আগে ফসফরিক অ্যাসিড বলতেছিলাম, এখন অজৈব ফসফেট। ফসফেট গ্রুপটার কি ছিল, একটা যৌগমূলক যেটা PO4 3 মাইনাস, এটা আসছে কোথা থেকে, ফসফরিক অ্যাসিড। আর ফসফরিক অ্যাসিডটা একটা ইনঅর্গানিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড একটা ইনঅর্গানিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড হচ্ছে একটা ইনঅর্গানিক অ্যাসিড, যার কারণে এটা থেকে এটা আসছে, এই জন্য এটাকে অজৈব ফসফেট বলা হয়। আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখলে ইনশাল্লাহ ATP এর গঠন সম্পর্কে আপনারা একটি ভালো ধারণা পাবেন। এবার আসেন, আরেকটা জিনিস হচ্ছে যেটা পরীক্ষায় আসতে পারে MCQ এ, যে ATP এর যে এই যে লাস্ট যে ATP এর লাস্ট যে বন্ধনটা আছে ফসফরিক অ্যাসিড, লাস্ট যে ফসফেট গ্রুপটা আছে, এই লাস্ট যে ফসফেট গ্রুপের যে বন্ধনটা আছে, লাস্ট ফসফেট গ্রুপের বন্ধন, এই বন্ধনে প্রায়, এই বন্ধন লাস্ট যে ফসফরিক অ্যাসিড আছে এই বন্ধনে প্রায় 7.3 কিলো ক্যালোরি, 7.3 কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত হয়, শক্তি সঞ্চিত থাকে, সঞ্চিত। কিলো ক্যালোরিকে যদি জুলে কনভার্ট করেন তাহলে কি হবে, আশা করি সবাই পারেন, আপনারা সবাই জানেন যে 1 জুল সমান সমান কি, 1 জুল সমান সমান কি বলেন তো, 1 কিলো ক্যালোরি, 1 কিলো ক্যালোরি সমান সমান 4.2 জুল। তাইলে এত কিলো ক্যালোরি কি হবে, 7.3 এর সাথে এটা গুণ করে দিলেই ক্যালোরি থেকে, কিলো ক্যালোরি থেকে জুলে কনভার্ট হয়ে যাবে। তো আজকে আমরা এই ক্লাসটাতে কি শিখলাম, যে ATP এর গঠন। ATP কি, ATP হচ্ছে একটা
শক্তি কণা, শক্তি। তাহলে এটিপি কে বায়োলজি বইয়ে দেখবেন যে আপনার বইতে লেখা আছে এটিপি হচ্ছে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়, ঠিক আছে। তো আশা করতেছি এখানে যে শক্তি উৎপন্ন হয় এটাকে একটা আমাদের কাজে, আমাদের বিভিন্ন কাজ আছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের খাদ্য পরিপাক হয়, এরপরে রেসপিরেটরি সিস্টেমে আমাদের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেমে রক্ত আমাদের সারা দেহে সংবাহিত হয়। এই কাজগুলো করার জন্য তাদের তো শক্তি দিতে হবে, অর্গানগুলা যেগুলা অঙ্গগুলো আমাদের এই প্রসেসগুলোতে সাহায্য করে, এই অঙ্গগুলোতে আমাদের শক্তি দিতে হবে। আর এই শক্তিটাই হচ্ছে একটু আগে আমরা একদম ফার্স্টের দিকে বলছিলাম যে আমাদের জীবদেহে গ্রহণকৃত জৈব অণুর রাসায়নিক বন্ধন ভেঙে কিছু রাসায়নিক শক্তি পাওয়া যায়। এই শক্তিগুলা আমাদের জীবদেহের কাজ, এই যে কাজগুলা বললাম, শ্বসন, তারপরে শ্বসনের যে রেসপিরেটরি সিস্টেম আছে, এরপরে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম আছে, পরিপাকের যে অঙ্গগুলো আছে, এগুলার কাজে ব্যবহৃত হয়, তখন এই রাসায়নিক শক্তিকে বলা হয় জীবনী শক্তি। আশা করি এই ক্লাসে আপনার ক্লাসটি একটু মনোযোগ দিয়ে দেখলে এটিপি এর গঠনটা সম্পর্কে আপনারা সম্যক ধারণা পাবেন। এবার আসেন এটিপি এর গঠনটার মধ্যে আমরা বইয়ে দেখবেন একটা স্কেলেটাল ডায়াগ্রাম আছে, যেমন পেন্টোজ সুগারকে এইভাবে লেখা আছে, এই কার্বনের এইটার সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত আছে, তার সাথে আরেকটা ফসফেট গ্রুপ যুক্ত আছে, তার সাথে আরেকটা ফসফেট গ্রুপ যুক্ত আছে, এবং এইটার সাথে যেটা আছে সেইটা হচ্ছে অ্যাডিনিন। এই যে এরকম একটা গঠন আছে। এই গঠনটা দেখে আমি আশা করি কিছু বুঝবেন না, কিন্তু আমার এই ক্লাসটা প্রথম থেকে দেখলে এবার এই গঠনটা কি এটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে।